আচ্ছা দেখো, এই যে তুমি মাসে কি স্যালারি পাচ্ছ, বেতন পাচ্ছ 30,000 টাকা। তো এই 30,000 টাকা যদি মাসে পাও, তোমার এই 35 লক্ষ টাকা জমাইতে সময় লাগবে কতদিন জানো? 10 বছর সময় চলে যাবে। এই তোমার জাস্ট তোমাকে যে ইনভেস্ট করেছিল, তোমার যে এমবিবিএস এর যে টাকাটা তোমার লেগেছে, এই টাকাটা উঠাইতে তোমার 10 বছর সময় চলে যাবে। কিন্তু প্রশ্ন আছে, তুমি তো 30,000 টাকা থেকে 30,000 টাকাই সেভ করতে পারবে না। এই যে তুমি একাডেমিকে যাও অথবা হসপিটাল জব করো, তোমার যে থাকার খাওয়া নিজের থাকা খাওয়া চলে যাবে 15,000 টাকা। তার মানে তোমার 15,000 টাকা সেভ করতেছো 30,000 টাকা থেকে। এবার এই 15,000 টাকা করে জমাইলে 35 লক্ষ টাকা জমতে মানে যদি তুলতে চাও তাহলে তোমার সময় লাগবে 20 বছর। আসসালামু আলাইকুম, ডক্টর কনসালটেন্সি থেকে আমি আসাদুল্লাহ টিভি.বিডি ইউটিউব চ্যানেল থেকে আসাদুল্লাহ কনসালটেন্ট আছে আপনাদের সাথে এমবিবিএস ফোর্থ ইয়ার শেষ পর্যায়ে। তো আজকের যে টপিকটা মোস্ট ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ একটা মোটামুটি লম্বা আলোচনা করব, সবাই মন দেওয়া শুনবেন। তো সেটার আগে আরেকটা কথা বলে রাখি, আজকে হচ্ছে 11ই আগস্ট, গতকাল ছিল 10ই আগস্ট। তো খুবই দুঃখের বিষয়, গতকাল এই মাগুরা মেডিকেল কলেজের এক এমবিবিএস ফিফথ ইয়ারের এক আপু সানজিদা, তো ও ইন্তেকাল করেছে, আইসিইউতে ছিল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওর মাগফিরাতের দোয়া কামনা করতেছে, ওকে আল্লাহ তাআলা ওকে জান্নাতের উচ্চ মাকাম দান করুক। দেখুন, আর একটা বছর পরে ডাক্তার হয়ে যেত, এই মুহূর্তে ইন্তেকাল করছে, আইসিইউতে ছিল। অথচ এই 10 দিন আগেও মেয়েটা বলছিল আমি কি মেডিসিনে ক্যারিয়ার করবো, অথচ দেখেন কি অবস্থা। তো এভাবে অনেক স্টুডেন্ট আমরা দেখলাম যে ইন্তেকাল করছে, তো হয়তো অসুস্থ ছিল। তো যাক, আল্লাহ তাআলাকে জান্নাত দান করুক এবং তার পরিবারকে ধৈর্য ধরার তৌফিক দান করুক। আজকে এমবিবিএস ক্যারিয়ারের বাংলাদেশের বাস্তবতাটা আজকে আমি তোমাদের সামনে তুলে ধরবো, বুঝতে পারছো? এই যে কথা কেউ তোমাদেরকে কখনো শোনায়নি, যে কথা কেউ তোমাদেরকে কখনো বলেনি, সেই কথা আজকে আমি তোমাদেরকে শোনাবো এবং কি এটার একটা সমাধান আমি করে দিব। হয়তো আমার এই কথাটি 100 ইনশাল্লাহ বাস্তব রূপ ধারণ করতে পারে। ঠিক আমিও কিন্তু 1 বছর আগে একটা লেকচার দিয়েছিলাম যে এমবিবিএস এর টাকাটাকে কিস্তি আকারে করা হোক, আলহামদুলিল্লাহ সেটা কিন্তু বাস্তব রূপ পেয়েছে। তো ঠিক সেভাবে আজকের লেকচারটা যেন ইনশাল্লাহ বাস্তব রূপ পাই। দেখো, বাংলাদেশের এমবিবিএস এর তুমি এই কথাগুলি সরকারি মেডিকেল কলেজের পড়ুয়া স্টুডেন্ট এমনকি প্রাইভেট মেডিকেল কলেজের পড়ুয়া স্টুডেন্ট সকলের জন্য প্রযোজ্য। দীর্ঘ প্রায় 12টি বছর তুমি মেডিকেল অ্যাডমিশন দেওয়ার পরে অবশেষে এই মেডিকেল সেক্টরে আসার জন্য তোমার কি পরিমাণ কষ্ট, পরিশ্রম, মেহনত, দোয়া এমনকি কতটুকু যোগ্যতা অর্জন করা লাগে অলরেডি তোমরা এটা বুঝতেছো। সে ছোটবেলা থেকে এখন পর্যন্ত স্বপ্ন দেখেছো, এই স্বপ্নের মধ্যে এখন পাড়া দিয়েছো। এখন দীর্ঘ 6 বছর পর তুমি এমবিবিএস ডাক্তার হবা, বুঝতে পারছো? তো দেখো, যে পরীক্ষা দিয়েছিল 1,31,000 স্টুডেন্ট, সেখান থেকে সরকারিতে চান্স পেয়েছে 5,372 জন স্টুডেন্ট, প্রাইভেটে চান্স পেয়েছে সিট আছে 6,293, তার মধ্যে 45% সিট বিদেশিদের জন্য, বাকি 60,000-এর মতো বাঙালি ভর্তি হয়েছে, বুঝছো? 4 থেকে 5,000। তো যাও, এখন এই যে প্রাইভেট মেডিকেল কলেজে ভর্তি ফি কত? ভর্তি ফি হচ্ছে 19,44,000 টাকা শুধু ভর্তির টাকাই, সাথে ইন্টার্নি ফি 1,80,000 টাকা। এই মোট 21,24,000 টাকা হয়েছে তোমার ভর্তি এককালীন ভর্তি ফি। এবং বেতন 10,000 টাকা করা হলে 5 বছরের বেতন আসবে তোমার 6 লক্ষ টাকা। তো 21 আর 6 কত? 27 লক্ষ টাকা হয়ে গেছে এখানে। আর থাকা খাওয়া প্রভ আনুষঙ্গিক খরচ মিলাটিলে আরো 5-6 লক্ষ টাকা যাবে, মোটামুটি 35 লক্ষ টাকা সর্বনিম্ন যাবে। আর যদি তুমি ঢাকা শহরের কোনো মেডিকেল কলেজে পড়ে থাকো তাহলে তোমার 40 থেকে 45 লক্ষ টাকা খরচ যাবে। তাহলে আমরা রেঞ্জটা ধরতে পারি 35 থেকে 45 লক্ষ টাকা তোমার খরচ যাবে এমবিবিএস প্রাইভেট থেকে কমপ্লিট করলে, বাংলাদেশের যে কোনো প্রাইভেট থেকে করো না কেন। আর সরকারিতে তোমার দেওয়ার বেতন ভর্তি নাই, ওদের মোটামুটি 4-5 লক্ষ টাকা খরচ যাকি সব মিলে থাকা খাওয়া মিলে টিলে। তো যাও, এই 35 লক্ষ টাকা দিয়া এমবিবিএস তুমি কয় বছর পরে হবা? দীর্ঘ 5 বছর একাডেমি, 1 বছর ইন্টার্নি, মোট 6 বছর পরে তুমি এমবিবিএস ডাক্তার হবা। এই যে তুমি এমবিবিএস ডাক্তার হয়ে গেছো, তারপরে তোমার বিভিন্ন পথ আছে। তারপরে এফসিপিএস, এমডি, এমআরসিপি, পোস্ট গ্রাজুয়েশনের জন্য তোমার এক্সাম দেওয়া লাগে, পড়া লাগে, চান্স পাওয়া লাগে, এটা অনেক কঠিন। এখান থেকে 10% চান্স পা। যেমন প্রত্যেকবারে 10,000 ডাক্তাররা বসে, যারা বের হচ্ছে ওরা না, যারা আজ থেকে 5-10 বছর আগে এমবিবিএস ডাক্তার হচ্ছে ওরাও বসে, যারা গত বছর এবার পাস করছে ওরাও বসে। এখান থেকে পাস করে মাত্র 10%, 1,000-এর মতো চান্স পাকে পোস্ট গ্রাজুয়েশন করার। অনেক কঠিন এই জিনিসটা। তখন ওইটা আবার পড়া লাগে 5 বছর, কিন্তু 5 বছর কেউ পাস করতে পারে না। পাস করতে কারো 6, 7, 8, 10 বছর লেগে যায়, তারপরে ও একজন বিশেষজ্ঞ ডাক্তার হয়ে যায়। তো যাও, তো এমবিবিএস ডাক্তার হওয়ার পরে তুমি পোস্ট গ্রাজুয়েশনের জন্য পড়ালেখা করবে, অথবা চান্স করবে, অথবা চান্স পাওয়ার জন্য লেখাপড়া করবা, অথবা অনেকে একাডেমিক দিকে চলে যায়, লেকচারার, টিউটর, শিক্ষক হিসেবে নিয়োগ দেয় বিভিন্ন মেডিকেল কলেজগুলিতে।
বুঝতে পারছো? অথবা অনেকে কি করে সরাসরি জব করে, প্রাইভেট হসপিটালগুলিতে, ক্লিনিকে, ডায়াগনস্টিকে জব করে, বুঝতে পারছো? তো এমবিবিএস করার পরে তো কেউ বেকার বসে থাকবে না, জব করবে অবশ্যই। এত টাকা দিয়ে লেখাপড়া করছে, ডাক্তার হিসেবে কিন্তু জব করবে। এই এমবিবিএস এর জবের ক্ষেত্রে স্যালারিটা সর্বোচ্চ 30,000 টাকা, বুঝতে পারছো? এবার তুমি যে কোনো হসপিটাল, ডায়াগনস্টিক অথবা তোমার ক্লিনিকে বসো না কেন, সর্বোচ্চ তোমাকে 8 থেকে 12 ঘন্টা খাটায় 30,000 টাকা মাসে দিবে। এটা মনে রাখো, 30,000 টাকা, জাস্ট 30,000 টাকা। আর যদি ঢাকা শহর অথবা অন্যান্য শহরেও, তাহলে এটা 20 থেকে 25,000 টাকা। আর এমনি মোটামুটি 30,000 টাকা 12 ঘন্টা ডিউটি করার পরে। তো দেখো যে তুমি 35 থেকে 40 লক্ষ টাকায় এমবিবিএস পড়ার পরে মাসে 30,000 টাকা তোমার ইনকাম হচ্ছে, বুঝতে পারছো? 30,000 টাকা ইনকাম হলে তোমার এই 35 থেকে 40 লক্ষ টাকা উঠতে কয় বছর সময় লাগবে? 30,000 টাকা করে হলে, হ্যাঁ, তোমার এই 30,000 টাকায় যে তোমার আর সেভ করতে পারবে না। এখান থেকে তুমি এই যে তুমি এইবার একাডেমিকে যাও অথবা তুমি হসপিটালে জব নাও, তোমার তো থাকতে হবে, খেতে হবে। তো থাকা খাওয়া তোমার নিজের, এটা তো হসপিটাল বহন করবে না। তখন থাকা খাওয়া তোমার চলে যাবে 10 থেকে 15,000 টাকা। 30 থেকে 15,000 টাকা চলে গেল, আর থাকলো কত হাজার টাকা? 15,000 টাকা তুমি সেভ করতে পারলে 1 মাস পরে। আচ্ছা দেখো, এই যে তুমি মাসে কি স্যালারি পাচ্ছ, বেতন পাচ্ছ 30,000 টাকা। তো এই 30,000 টাকা যদি মাসে পাও, তোমার এই 35 লক্ষ টাকা জমাইতে সময় লাগবে কতদিন জানো? 10 বছর সময় চলে যাবে। এই তোমার জাস্ট তোমাকে যে ইনভেস্ট করেছিল, তোমার যে এমবিবিএস এর যে টাকাটা তোমার লেগেছে, এই টাকাটা উঠাইতে তোমার 10 বছর সময় চলে যাবে। কিন্তু প্রশ্ন আছে, তুমি তো 30,000 টাকা থেকে 30,000 টাকাই সেভ করতে পারবে না। এই যে তুমি একাডেমিকে যাও অথবা হসপিটাল জব করো, তোমার যে থাকার খাওয়া নিজের, থাকা খাওয়া চলে যাবে 15,000 টাকা। তার মানে তোমার 15,000 টাকা সেভ করতেছো 30,000 টাকা থেকে। এবার এই 15,000 টাকা করে জমাইলে 35 লক্ষ টাকা জমতে, মানে যদি তুলতে চাও, তাহলে তোমার সময় লাগবে 20 বছর। আর একটা কথা বলে রাখি, এমবিবিএস তোমার কমপ্লিট হবে যদি রেগুলারভাবে পাস করতে পারো কি 27 বছর বয়সে। তোমার বয়স তখন 27 থেকে 28 হয়ে যাবে। তো তুমি দেখো যে 27 বছর পরে তুমি মানে এই এমবিবিএস কমপ্লিট করার পরে জব করলো অথবা যাই করো না কেন, এখন বিষয়টা হলো যে 10 বছর যদি তোমার চলে যা, যদি তুমি 30,000 টাকায় সেভ করতে পারো, তাহলে 27-এর সাথে 10 যোগ করে কত হলো? 37 বছর হয়ে গেল, মানে তোমার এই টাকাটা জমাইতে। আর যদি 15,000 টাকা করে তুমি সেভ করতে পারো, তাহলে তোমার কি 47 বছর চলে যাবে এই এমবিবিএস এর টাকাটা তুলতে। বুঝতে পারছো বিষয়টা? আচ্ছা, বাদ দিলাম এমবিবিএস কমপ্লিট করার পরে যদি তোমার বিসিএস হয়ে যায়, দেখো বিসিএস এর সফলতার হার মাত্র 1%। মোটামুটি 10,000 ডাক্তার পরীক্ষা দিবে আর সিট নিবে 200 জন। বুঝতে পারতেছো কি পরিমাণ প্রতিযোগিতা। তো ধরলাম তোমার বিসিএস হয়ে গেল, বিসিএস হওয়ার পরে তোমার বেতন কত? 40 থেকে 45,000 টাকা। তারপরেও তোমার ওই সরকারি জব দিয়ে তোমার টাকাটা তুলতে তোমার সময় লাগবে মোটামুটি 10 বছরের মতো। এখন প্রশ্নটা দেখো, তোমাকে ইনভেস্ট করা হয়েছে 35 লক্ষ টাকা ডাক্তার হওয়ার জন্য। তোমার এদিক দিয়ে 6 বছর সময় চলে গেছে এমবিবিএস এ, আর এই টাকা তুলতে ধরলাম আমি 10 বছর লাগলো, মানে ধরলাম মাসে তুমি 30,000 টাকা সেভ করতে পারলা। তাহলে 10 বছর আর এদিক দিয়ে 6 বছর, কয় বছর হলো? 16 বছর। এই 16 বছর পরে মানে তোমার এই টাকাটা 16 বছর মানে মোটমাট তোমাকে ভর্তি করানোর পর থেকে, ইনভেস্ট করার পর থেকে 16 বছর লাগবে এই টাকাটা তুলতেই। এখন প্রশ্নটা হলো যে এই 35 লক্ষ টাকা যদি তুমি অন্য একটা বিজনেসে ইনভেস্ট করো, তাহলে কিন্তু তুমি কয়েক বছরে কোটিপতি হয়ে যাবে, এটা মানো তো। তারপরেও কেন মানুষ এমবিবিএস পড়ে? একটা আবেগ কাজ করে, একটা ভালোবাসা কাজ করে, একটা টাইটেল, একটা সম্মান, শ্রদ্ধা, ভালোবাসা, এটা আমি বাস্তবতা তুলে ধরতেছি আজকে। তো এবার তোমার বিষয়টা হলো যে এমবিবিএস পড়ার পরে তুমি লাখপতি হয়ে যেতে পারবে না, কোটি কোটি টাকা ইনকাম করতে পারবে না, লাখ লাখ টাকা ইনকাম করতে পারবে না, চাইলে চেম্বার দিয়ে রোগী টুগী দেখতেও পারবে না ওইভাবে। বিশেষজ্ঞ টাইটেল না থাকলে, পোস্ট গ্রাজুয়েশন না থাকলে, ডিগ্রি না থাকলে। টাকা কারা ইনকাম করে? যারা সিনিয়র ডাক্তার, যারা পোস্ট গ্রাজুয়েশন বিসিএস হয়ে গেছে, এমনকি বড় পর্যায়ে ডাক্তার, ওনারা দৈনিক লাখ লাখ টাকা ইনকাম করে। ইমিউনো ডাক্তার আছে দৈনিক 5-10 লক্ষ টাকা ইনকাম করে, বুঝতে পারছো? ইমিউনো ডাক্তার আছে মাসে 30 দিনে 1 কোটি টাকা ইনকাম করে। হ্যাঁ হচ্ছে ইমিউনো, ওদের বয়সও কি ওই পর্যায়ে চলে গেছে 45, 50, 60 বছরের মধ্যে চলে গেছে। তখন যে ইয়া করে প্রত্যেকটা স্তরে সফলতা হওয়ার পরে এমবিবিএস থেকে নিয়ে একদম তোমার সবকিছু আগে করতে ওর 20 বছর লেখাপড়া করা লাগে, বুঝতে পারছো? তো যাও, তো এখন
এই হচ্ছে বাস্তবতা। এটার জন্য ডাক্তারদের যে একটা হাহাকার কান্না, এটা যদি তোমরা দেখতা, এগুলি তো আমরা জানি প্ল্যাটফর্ম গ্রুপগুলিতে লেখে, এটার জন্য বর্তমানে আমরা দেখতেছি ডাক্তার বিভিন্ন পেশে চলে যাচ্ছে, প্রশাসনিক ক্যারিয়ারে চলে যাচ্ছে, কেউ ওইটাতে চলে যাচ্ছে, কেউ ওইটাতে চলে যাচ্ছে, কেউ বিজনেস চলে যাচ্ছে, এক এক দিকে। বাংলাদেশে করোনা অবস্থা আজ থেকে 10 বছর আগে বাংলাদেশের ডাক্তারদের অনেক সুবিধা ছিল, অনেক টাকা ইনকাম করতে পারতো, এমনকি সম্মান ছিল, মর্যাদা ছিল, সব ছিল, সম্মানই সবকিছু ছিল। কিন্তু বর্তমানে সেটা নাই। বর্তমানে ডাক্তারদের মাইর খাওয়া লাগে, এমনকি হুমকির মধ্যে থাকা লাগে, লাইসেন্স যে কোনো সময় বাতিল করে দিতে হবে ভুলভাল ট্রিটমেন্ট দিলে। তো দেখো যে প্রত্যেক বছর ডাক্তার বেরোচ্ছে 10,000 করে ডাক্তার বেরোচ্ছে বাংলাদেশে। আমি বলছিলাম যে 2030 সালে 1 লক্ষ বেকার ডাক্তার বাংলাদেশে তৈরি হবে। ওই একটা লেকচারে দিয়েছিলাম, এটা সত্য হবে। এটা এক গবেষণার কথাই বলছে, আমার কথা না। তো দেখো যে বাংলাদেশে যে পরিমাণ ডাক্তার বের হচ্ছে, সে তুলনায় এমনকি ডাক্তারদের যে একটা সম্মানে দেওয়ার কথা সেটা কিন্তু দিচ্ছে না, দেয়নি। কাদের কারণে? দেখো আমি আরেকটু বিশ্লেষণ করে বোঝাই। এমবিবিএস এর প্রাইভেটের যে ভর্তির টাকাটা, এই টাকাটা তোমার কাছ থেকে নিচ্ছে 21 লক্ষ টাকা। লাভ কিন্তু হচ্ছে প্রতিষ্ঠান, মেডিকেল কলেজ। ওকে, আবার তুমি ডাক্তার হওয়ার পরে তুমি যে মেডিকেল কলেজগুলি, মেডিকেলে অথবা হসপিটালে অথবা ডায়াগনস্টিক ক্লিনিকে জব করবা, তখন তোমাকে বেতন দিচ্ছে সামান্য বেতন 30,000 টাকা। এটার জন্য তুমি দৌড়াদৌড়ি করবা। লাভ কার হচ্ছে? লাভ হচ্ছে হসপিটালে, ডায়াগনস্টিকে, ক্লিনিক্যাল, কিন্তু তোমার কিন্তু লাভ হচ্ছে না। এই যে তার মানে সম্পূর্ণ বিষয়টা যদি আমরা একটু সাজাই, তাহলে ঘটনা দেখবো যে তোমাকে এখানে ব্যবহার করা হচ্ছে, কর্তৃপক্ষ, প্রতিষ্ঠান তোমাকে ব্যবহার করতেছে। বুঝতে পারছো? তোমার দ্বারা ওরা লাভবান হচ্ছে। এক পর্যায়ে তুমি যখন স্টুডেন্ট ছিলা, তখন এই যে 21 লক্ষ টাকা দিয়ে ভর্তি হচ্ছে, 35 লক্ষ টাকা খরচ গেছে, তোমার কাছ থেকে প্রতিষ্ঠান লাভ করে ফেলছে। এত বছর পরে এত কষ্ট কইরা, এত আইটেম, টার্ম, কাট, প্রফ, এত পরিমাণ অক্লান্ত পরিশ্রম করার পরে যখন ডাক্তার হলা, যখন জবের জন্য দৌড়াদৌড়ি করবা, তখন তোমার কাছ থেকে লাভ করবে, তোমাকে কাজে লাগাবে হসপিটালগুলি, কিন্তু সামান্য পরিমাণ স্যালারি বেতন দিবে। তারপরও তোমাকে বের হওয়ার পরও তোমাকে ব্যবহার করতেছে ওরা। বুঝতে পারছো বিষয়টা? এখন দোষ কার? দোষ তোমার না, দোষ হচ্ছে প্রতিষ্ঠানের, দোষ হচ্ছে মেডিকেল কলেজের। এই যে ভর্তি ফিটা 21 লক্ষ টাকা, এটা আগে কত ছিল জানো? আজ থেকে 3 বছর আগে, 4 বছর আগে কত ছিল জানো? 16 লক্ষ টাকা। মেডিকেল কলেজে ভর্তি এত টাকা কেন? কারণ আমি এখন বললাম যে ভর্তি, এখন এই সমস্যাকে সমাধান করার জন্য আমি 2টা পদ্ধতি বের করছি সমাধান। এক, ভর্তি কমানো হোক। মেডিকেল কলেজে ভর্তি ফি 19 লক্ষ 44 হাজার টাকা, আগে ছিল 16 লক্ষ টাকা ভর্তি। এটা হুট করে 3 বছর আগে করে ফেলছে 19 লক্ষ 44 হাজার টাকা, তার মানে 3.5 লক্ষ টাকার মতোই বাড়িয়ে ফেলছে। ভর্তিটা আহামরি কিছু না, পুরোটা টাকাই মেডিকেল কলেজের লাভ। তো সুতরাং স্টুডেন্টদের এই আমি যে ক্যালকুলেশনটা দেখালাম, এটা সমাধানের জন্য ভর্তি ফি কমানো হোক, ভর্তিটা কত করা হোক? 10 থেকে 12 লক্ষ টাকা করা হোক। কারণ এমবিবিএস এর পরে তো ওদের বেতন পর্যাপ্ত দিচ্ছে না। তো ভর্তি ফিটা 10 থেকে 12 লক্ষ টাকা করলো কিন্তু প্রতিষ্ঠানের লাভই। বুঝতে পারছো বিষয়টা? এবার আচ্ছা বলি, 16 লক্ষ টাকা থেকে 19 লক্ষ 44 টাকা কেন করলো ভর্তি ফি? ইন্টারনেট টাকাটা বাদে দিলাম। এবার বোঝাই। দেখো, এই সম্পূর্ণ প্রসেস সিস্টেমটা নিয়ন্ত্রণ করে বিএমডিসি, স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য মন্ত্রণালয়, এমনকি ইউনিভার্সিটি। এখন সবগুলি 67টা প্রাইভেট মেডিকেল কলেজ যদি এই বিএমডিসি, স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তর, ভার্সিটিকে যদি বলে আমরা আপনাকে 1,000 কোটি টাকা দিব, শর্ত হলো এই যে ভর্তি ফিটা 16 লক্ষ টাকা আছে, এটাকে আপনার 19 লক্ষ টাকার মধ্যে রুলস তৈরি করে ফেলেন। 1,000 কোটি টাকা না, আমরা আপনাকে 5,000 কোটি টাকাই দিব। একটা সিগনেচার দিলে কিন্তু জারি হয়ে গেল, বিএমডিসি রুলস দিতে হবে। বিষয়টা বুঝাইতে পারলাম? হয়তো এখন আছে 19 লক্ষ 44 হাজার টাকা ভর্তি ফি, ঠিক এভাবে বিএমডিসির পকেটে, স্বাস্থ্য দপ্তরের পকেটে, স্বাস্থ্য মন্ত্রণালয়, এমনকি ইউনিভার্সিটির পকেটে যদি এসব কলেজগুলি মিললে যদি বলে যে আমরা আপনাদেরকে আরো দিব 5,000 কোটি টাকা, ভর্তির একটু 19 লক্ষ টাকা থেকে 25 লক্ষ টাকার মধ্যে নিয়ে নেন। আরে ভাই,
তো পুরাটাই লাভ। এক এক সেশনে তো কোটি কোটি টাকা আসে। ধরো এক একটা মেডিকেল কলেজ যদি তোমার 50 কোটি করে দেয়, তাহলে এবার 66টা মেডিকেল কলেজ দিলে দেখো কয়শো কোটি টাকা হয়, তবে 100 কোটি টাকা দিলে হয়। কিন্তু ওরা তো যুগ যুগ ধরে এই ভর্তি ফি রুলস হয়ে গেছে, ওইটাই চলবে। আমি এই সিস্টেমটা আপনাদেরকে হয়তো ওইভাবে বুঝাইতে পারতেছি না। তো আমার প্রশ্ন হলো, ভর্তি ফি কমিয়ে 10 থেকে 12 লক্ষ টাকা করা হোক, হলে ওই দিক দিয়ে ওই যে বেতন স্যালারি কম, মানে টাকাগুলি দ্রুত উঠে যাবে। অথবা আপনাদের যদি ভর্তি কমাতে এতই সমস্যা হয়, তাহলে আরেকটা রুলস, বেতন বাড়ানো হোক। ওকে, ভর্তি কমাইলো না, ঠিক আছে, মানলাম, কিন্তু এমবিবিএস দের বেতনটা 40 থেকে 50 হাজার টাকা করা হোক বাধ্যতামূলক। দুইটা থেকে একটা করলে কিন্তু তখন ওদের যে ইনভেস্ট করা হয়েছে, ওদের যে টাকা খরচ করা হয়েছে, এটা কিন্তু মোটামুটি কি উঠে যাবে দ্রুত সময়ে। বুঝতে পারছে, 5-6 বছরে উঠে যাবে। এটাই মেন থিমটা, মেন বিষয়টা আমি এতক্ষণ বুঝাইলাম। এই জিনিসটাই হয় ভর্তি ফি কমানো হোক, 10 থেকে 12 লক্ষ টাকার মধ্যে আনা হোক, অথবা বেতন বাড়ানো হোক এমবিবিএস এর 40 থেকে 50 হাজার টাকার মধ্যে আনা হোক। তাহলে স্টুডেন্টরা যে পরিমাণে এখানে ইনভেস্ট করা হয়েছিল, এই টাকাগুলি দ্রুত উঠে যাবে। ওরা মোটামুটি একটু সুখে শান্তিতে বসবাস করতে পারবে। ভর্তিতে এত টাকা তো লাগার কথা না। এই যে 10 লক্ষ টাকা যদি ভর্তি ফি নেয়, 6 বছর বেতন নিবে না তোমার কাছ থেকে 6 লক্ষ টাকা 5 বছরে, তার মানে 16 লক্ষ টাকা যাচ্ছে। আমি ধরলাম এখন তো 35 থেকে 45 লক্ষ টাকা যায় এমবিবিএস কমপ্লিট করতে। আমি চাচ্ছি যে এটা, আমি বলতেছি যে এটা কি 20 থেকে 25 লক্ষ টাকার মধ্যে কমপ্লিট করা হোক, ভর্তি বেতন টেতন A to Z। তখন স্টুডেন্টদের মানে মোটামুটি ঠিক আছে। তখন বেতন যদি 30,000 টাকাও রাখেন কোনো সমস্যা নাই। আর যদি এটা নাই করেন, তাহলে বেতনটা হসপিটালগুলি 40 থেকে 50,000 টাকা করা হোক। এই হসপিটালগুলি তোমাকে কি সর্বনিম্ন বেতন দিচ্ছে। এই যে বছর বছর প্রচুর পরিমাণ ডাক্তার বেরোচ্ছে, এভাবেই হসপিটালগুলি লাভবান হচ্ছে তোমার দ্বারা। এমনকি মেডিকেল কলেজ তোমার দ্বারা লাভবান হচ্ছে, কিন্তু তুমি লাভবান হচ্ছ না। অবশ্যই জীবন প্রদীপ এক সময় নিভে যাবে, যখন বয়স হয়ে যাবে 40। তো সুতরাং এটার জন্য আমি বলি যে 35 থেকে 40 লক্ষ টাকা যদি তুমি বিজনেসে ইনভেস্ট করতা, অথবা তোমার মা বাবা তোমাকেই বিজনেস করার জন্য দিত, তাহলে কিন্তু তুমি কয়েক বছর কোটিপতি হয়ে যেতা। পৃথিবীর যত ধনী ব্যক্তি আছে, যত কোটিপতি আছে, সবার দিকে তাকিয়ে দেখে সবাই বিজনেস। আচ্ছা, এত কিছুর পরেও, এত টাকা খরচ হয়, এরপরেও কেন মানুষ এমবিবিএস এ ভর্তি করায়? আচ্ছা, এটা বলতেছি, এটা হচ্ছে একটা আবেগ, একটা ভালোবাসা, একটা টাইটেল, একটা লাইফস্টাইল, একটা ব্যবসা। বুঝতে পারছো বিষয়টা? হ্যাঁ, এমবিবিএস সম্মান, ভালোবাসা, এই জিনিসগুলির কাছে টাকা কিছু না, কোটি কোটি টাকাও কিছু না। একটা সম্মান, ভালোবাসা, এমনকি অন্যরকম একটা মানে মানে ক্রেডিট। বুঝতে পারছো? এটার জন্য এত কষ্ট করে পড়াই। তাছাড়া আরো কি কি ফায়দা, তুমি এমবিবিএস ডাক্তার হওয়ার পরে মোটামুটি তোমার ন্যূনতম একটা জ্ঞান আছে। ডাক্তার হচ্ছে পরিবার পরিজন, মা বাবা, দাদা দাদি, বাগনা বাতিজি টাতি যা আছে, ওদের তো একটা ট্রিটমেন্ট দিতে পারবা। পরিবারের সদস্যের জন্য হলেও ডাক্তার হওয়ার প্রয়োজন মনে করি আমি। বুঝতে পারছো? তুমি একটা অজ্ঞতার কারণে, অথবা তোমার পরিবারের একজন ডাক্তার থাকলে ওর জীবনটা বাচ্চা দিত, কিন্তু ডাক্তার যদি থাকতো তাহলে বাচ্চা হতো। আর ডাক্তার না বিদার কারণে, ঠিক মতো সঠিক সময়ে ডায়াগনোসিস প্রসিডিউর না হওয়ার কারণে জীবনটা চলে যাবে। তাহলে একটা জীবনের একটা, তুমি যে এত টাকা দিয়ে লেখাপড়া করলা, তাহলে একটা জীবন বাঁচিয়ে ফেললা, মানে হাজার হাজার কোটি টাকার মূল্য, হাজার হাজার কোটি টাকার চেয়ে বেশি মূল্য না একটা জীবন। ওই দিক দিয়ে আমি সাপোর্ট ভালো মনে করি। কিন্তু তুমি যদি চাও যে না আমার কোটিপতি হতে হবে, আমার বিজনেস মানে টাকা দরকার, তাহলে কিন্তু সম্পূর্ণ এটা লস প্রজেক্ট, সম্পূর্ণ লস প্রজেক্ট। বুঝতে পারছো? কিন্তু তুমি যদি বলো যে না আমাকে পরিবারের সদস্য বাঁচিয়ে রাখতে হবে, নিজের একটা সম্মান অর্জন করতে হবে, এমনকি মানে আশেপাশের ওদের কাছে একটা সম্মান, ওদের একটা ট্রিটমেন্ট দিতে হবে, তাহলে তোমার জন্য ঠিক আছে। আর যদি বলো যে টাকা খরচ হলেও সমস্যা নাই, রিজিক যা আছে এটা তো নির্ধারিতই, কোনো সমস্যা নেই, আমি সন্তুষ্ট, তাহলে ঠিক আছে। তুমি যদি বলো যে ইনকামের জন্য, টাকা উপার্জনের জন্য ডাক্তারিতে আসো, তাহলে তোমার সম্পূর্ণ লস প্রজেক্ট এবং সম্পূর্ণ তোমার ভুল বোঝা। এটা শুধু প্রাইভেট মেডিকেল কলেজ না, সরকারি থেকে যারা বের হবে, ওরাও তো প্রাইভেট হসপিটালগুলিতে, ডায়াগনস্টিক ক্লিনিকে জব করবে, ওদের বেতনও 30,000 টাকাই। বুঝতে পারছো? সবার জন্যই। হ্যাঁ, এমবিবিএস পড়ার পরও অনেকে দেখবা মোটামুটি মাসে 60-70-80 হাজার 1 লাখ টাকা ইনকাম করে। ওরা 24 ঘন্টা ডিউটি করে, একদম টানা 24 ঘন্টা। ওরা গ্রাম এলাকায় থাকে, পেরিফেরিতে থাকে, অথবা ওই রকম পরিশ্রম করে। আমি তো, আমার এই মিথুন ভাই ইন্তেকাল করেছে, আমার ফরেন্সিক ডিপার্টমেন্টে আমাদের কলেজ থেকে এমএস ওয়ান ছিল। বের হওয়ার পরে কি ডাক্তার হওয়ার পরেই ভাইয়ের ক্যান্সার, থাইরয়েড ক্যান্সার হয়েছিল। তো উনি বের হয়েছে, অনেক কষ্ট নষ্ট লেখাপড়া করে বের হয়েছে। হওয়ার পরে আমাদের এখানে লেকচার হিসেবে নিয়োগ দিছে, ফরেন্সিক ডিপার্টমেন্টে নিয়োগ দিছে। ওকে, এখান থেকে বেতন পাচ্ছে 30,000 টাকা।
কিন্তু এর পাশাপাশি ভাই আবার ওনার ক্যান্সার ট্রিটমেন্ট মাসে ৮০,০০০ টাকা খরচ, যা ৮০ থেকে ১ লক্ষ টাকা। এটা ট্রিটমেন্টটা করানোর জন্য আবার আরেকটা পার্ট টাইম জব করতে, এখান থেকে ক্লাস করার পরে উনি ঢাকা চলে যেত ফরিদপুর থেকে। ঢাকা যে আরেকটা জব করতো, মানে এই হসপিটালে জব করতো নাকি কি একটা জব করতো, ওইখান থেকে মোটামুটি আরো পেয়ে যেত ৫০-৬০ হাজার টাকা। তো মোটামুটি মাসে মোটামুটি দেখা গেছে বাই মোটামুটি প্রায় প্রায় ১ লক্ষ টাকার মতো ইনকাম করতো। এভাবে উনি ট্রিটমেন্টটা চালিয়েছে। অবশেষে মারা গেছে ভাই, মানে প্রায় ১ বছর হবে মারা গেছে। অনেক ভালোবাসতো আমাকে। তো এই যে একটা পরিশ্রম ভাইয়ের মতো, এরকম তো সবাই করতে পারবে না। বুঝাইতে পারলাম? এদিক দিয়ে উনি ৮ ঘন্টা ডিউটি করার পরে এই ডিউটি রাইকা আবার ওই দিক দিয়ে আবার পরিশ্রম করতেছে ৮ ঘন্টা, ১৬ ঘন্টা ২০ ঘন্টা ডিউটি, অন্যরা সবাই কোনো পারবে না। ওইরকম যারা পরিশ্রম ওরা পারবে। বুঝতে পারছো আমার বিষয়টা? তুমি যদি বলো যে না এমবিবিএস দেওয়ার পরে চেম্বার দিব, রুগী দেখবো, আরে ওইগুলি না, ওইগুলি বিশেষজ্ঞ ডাক্তার স্যার, ওইগুলি পারো জানা, এটা পরে বুঝবা। তো এই ছিল। এখন আমার মূল বিষয়টা হলো, মূল কথা, এত কিছু কথা বোঝানোর ফ্যাক্টর হলো, মেন উদ্দেশ্য হলো ওই এমবিবিএস এ ভর্তিটা কমানো হোক, কমিয়ে ১০ থেকে ১২ লক্ষ টাকার মধ্যে আনা হোক ভর্তিটা, অথবা বেতন এমবিবিএস এর যে স্যালারি বেতন আছে এটা বাড়ানো হোক, বাড়িয়ে ৪০ থেকে ৫০,০০০ টাকা করা হোক। এখন তো ইন্টারনেট সময় দেওয়া হয়তো ১৫ থেকে ২০,০০০ টাকা, হ্যাঁ ১৫ থেকে ২০,০০০ টাকা দেয়। কিন্তু ইন্টারনেট শেষ করার পরে যখন তুমি জবের জন্য দেবা, তখন সর্বোচ্চ যে কোনো জায়গায় যাও না কেন তোমাকে ৩০,০০০ টাকা সর্বোচ্চ দিবে। আর ঢাকা শহর হইলে তোমার ২০ থেকে ২৫,০০০ টাকা দিবে। এটাই সমাধান। হয়তো এই দুটো আমার কথারও হয়তো একসময় বাস্তবায়ন হয়ে যাবে ইনশাল্লাহ। বুঝতে পারছো? তো যাক, রিজিক নির্ধারিত, যার যতটুকু আছে এতটুকু, যার যে রাস্তা রিজিক দেয়াল আছে, এগুলি পৃথিবীর সৃষ্টির ৫০,০০০ বছর আগে লিখিত হয়ে গেছে। ওই হিসাবে তোমার রিজিক উপার্জন করতে হবে, খেতে হবে। দুনিয়াতে যতটুকু আছে এর কমও, ১ বিন্দু পরিমাণ কমও তুমি খেতে পারবে না, ১ বিন্দু পরিমাণ বেশিও তুমি উপার্জন করতে পারবে না। এটা হচ্ছে সত্য। বুঝতে পারছো বিষয়টা? তারপরে এত কিছুর পর যেহেতু এত লাখ লাখ টাকা ইনভেস্ট করতেছে, তো এটার দিক দিয়ে আমি মনে করি এমবিএস এর বেতনটা সরকারের জন্য বাড়ে। আবার এবার নতুন নিয়ম করতেছে কি, ইন্টার্নিদের ১.৫ বছর ইন্টার্নি করতে হবে। এটা তো আরো জঘন্য। এটা নিয়ে আমি পরে আর একটা লেকচার দিব। বুঝতে পারছো? ইন্টার্নি যে ১.৫ বছর করা লাগবে, এই জিনিসটা নিয়ে আমি আবার পরে কথা বলবো। তো যাই হোক, মন খারাপ করো না। রিজিক যেটা আছে এটা তো নির্ধারিত, এটা নিয়ে তবে আমি একটা লেকচার দিলাম, একটা সমাধান দেখিয়ে দিলাম। এটা কখন ফায়দা হবে, কখন কার্যকর হবে। একটা সেশনে যদি তোমরা ১০,০০০ সিট আছে প্রাইভেটে, যদি ২,০০০ স্টুডেন্ট ভর্তি হয়, তারপরে যে সব মাইট, তখন দেখবে যে কার্যকর হয়ে গেছে। অথবা আন্দোলন করো, সমস্যা না, তখন দেখবে যে কার্যকর হয়ে গেছে। কিন্তু আন্দোলন করার মানে এখন মা বাপদের অথবা এখন মানুষেরও জীবনযাত্রা ভালো, ওই ৩৫ লক্ষ টাকা কিছু মনে করে না। তো সেই হিসাবে হয়তো করতে পারে। তো এই ছিল। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবার জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।